এখন আমরা জানবো তড়িৎ বর্তনী। ওকে, এখন আমরা জানবো তড়িৎ বর্তনী। তো তড়িৎ বর্তনী বিষয়টা কি? আচ্ছা দেখো, আমরা মানুষ, ঠিক আছে, আমরা মানুষদের চলাফেরা করার জন্য কিন্তু আমাদের একটা পথ প্রয়োজন। ওকে, আর সেম অ্যাজ তড়িৎ যে ইলেকট্রনগুলো প্রবাহ হয় বা তড়িৎ প্রবাহ যে চলে, ওইটার চলার জন্য একটা পথ প্রয়োজন, আর ওই পথটা হচ্ছে তড়িৎ বর্তনী। হ্যাঁ, তড়িৎ বর্তনী। এখন আমাদের তড়িৎ বর্তনী ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। ওকে, তো ফার্স্টে আমরা শ্রেণী সংযোগ বর্তনীটা আমরা জানব। ফার্স্টে আমরা এই যে শ্রেণী সংযোগ বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনীটা জানবো ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট কাজ। আচ্ছা, ফার্স্টে আমি একটা শ্রেণী সংযোগ বর্তনী অঙ্কন করি। দেখো, একটা, দুইটা, এই যে ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমার এই যে এইখানে একটা তোমার বাল্ব, এখানে একটা বাল্ব নিলাম, বাল্বটাকে R1 দ্বারা প্রবেশ করতেছি, ঠিক আছে। তারপর এখানে একটা বাল্ব, এটা কি এইভাবে তোমার সোজাসুজি, অর্থাৎ এইটা শ্রেণীতে সংযুক্ত আছে। তো এই বাল্বটাকে R2 দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এই বাল্বটা হচ্ছে ভাইয়া R2। আচ্ছা, এই বাল্বটা হচ্ছে R2। দেন এইটা হচ্ছে তোমার এমিটার। এইটা দ্বারা মূলত তড়িৎ প্রবাহ তোমার মাপা হয়, নির্ণয় করা হয়। এটা হচ্ছে এমিটার। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ব্যাটারি বা কোষ। এটা হচ্ছে ব্যাটারি বা কোষ, ব্যাটারি। আর ব্যাটারির এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, ঠিক আছে। আর এমিটার, এটা হচ্ছে এমিটার। এমিটারের ক্ষেত্রেও একটা বসানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার ব্যাটারির যে প্লাস প্রান্তটা, এটা এমিটারের প্লাসের সাথে লাগাতে হবে। মানে এই জায়গাটা প্লাস না, তো প্লাস 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 প্লাস, এই যে এটা প্লাস। আর মাইনাস প্রান্তটা ব্যাটারির মাইনাসের সাথে লাগাতে হবে, মানে একসাথে করতে হবে। এই যে মাইনাসটা ব্যাটারির মাইনাসের সাথে কিন্তু আছে। হ্যাঁ, এই নিয়মটা রাখতে হবে, না হলে মেশিন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর কি। আর এইটা হচ্ছে তোমার ভাইয়া সুইচটা আপাতত এখানে খোলা আছে। হ্যাঁ, যদি তোমার বন্ধ থাকতো, বন্ধ থাকা মানে কি, লাইগা থাকতো, মানে এই যে সুইচটা এখানে পড়ে যেত, তখন ব্যাটারি যেহেতু চালু আছে, ব্যাটারি যেহেতু চালু হয়ে যাইতো, তখন তড়িৎ প্রবাহ কিন্তু হয়তো, বুঝছো। বাট এটা এখন কি আছে, খোলা আছে। ওকে, তো এখন আমরা দেখি তোমার এই যে সংযোগটা, এটা হচ্ছে ভাইয়া শ্রেণী সংযোগ। কিভাবে হলো দেখো, এইটা তো একটা বর্তনী। হ্যাঁ, কারণ এটা বর্তনী কেন, কারণ এটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ চলাচলের একটা পথ। এখন বর্তনী হওয়ার কতগুলো রুলস আছে, বর্তনী এমনি এমনি হয় না। কিভাবে আমরা এখন দেখি, কোনো বর্তনীতে যদি রোধ, দেখো এইগুলো তো বাল্বও কিন্তু একটা রোধের কাজ করে। আর আমরা কিন্তু রোধ জিনিসটা কিন্তু আমরা জানছি, রোধ বলতে তোমার বাধা দান করার ক্ষমতা, ইলেকট্রন। তো যখন এই যে বাল্বের মধ্যে কিন্তু ফিলামেন্ট আছে। হ্যাঁ, আমরা যে বাল্বগুলা, এই যে আমরা মূলত ধরো এইটা হচ্ছে বাল্বটা, এই বাল্বের মধ্যে কিন্তু এইরকম ফিলামেন্ট আছে, ঠিক আছে। ফিলামেন্ট, এই জায়গাগুলোর মধ্যে ফিলামেন্ট আছে, যেখানে ফিলামেন্টের মধ্যে এই যে ইলেকট্রনগুলো ধরো এভাবে 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 তড়িৎ পথ দিয়ে আসলো, দেন ফিলামেন্টে যখন এভাবে যখন ফিলামেন্টে যাবে, তখন কিন্তু তোমার এই লাইটটা জ্বলে উঠবে। হ্যাঁ, আর এই ইলেকট্রনগুলো তখন ফিলামেন্টে যাওয়ার সময়, ফিলামেন্টে যখন লাগবে, তখন কিছুটা বাধা প্রাপ্ত হয়। তো এইটা এক ধরনের রোধ, এই বাল্বগুলো, বুঝছো। আচ্ছা, তো কোনো বর্তনীতে যদি রোধ, তারপর তড়িৎ যন্ত্র, যেমন এই যে এমিটার, হ্যাঁ এইগুলা, তো রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত করা হয়, কীরকমভাবে, যেন প্রথমটির এক প্রান্তের সাথে, এই যে ধরো ইলেকট্রন, এই যে দেখো এখানে লাগানো হয়েছে মেশিনটা, এই যে বাল্বটা, এই যে প্রথমটার এক প্রান্তের সাথে, বা এখানে দেখো প্রথমটার এক প্রান্তের সাথে তোমার দ্বিতীয়টার অন্য প্রান্ত, এই যে এই প্রান্তটা প্রথমটার এক প্রান্তের সাথে দ্বিতীয়টার অন্য প্রান্ত, একইভাবে দ্বিতীয়টার অপর প্রান্তের সাথে তৃতীয়টার এক প্রান্ত। হ্যাঁ, আরেকটা যদি লাগাইতাম, তখন দ্বিতীয়টার অপর প্রান্তের সাথে তৃতীয়টার এক প্রান্ত, এই যে এখানে লাগানো হইতো। হ্যাঁ, এমনভাবে যদি সব কয়টা পর্যায়ক্রমে সাজানো থাকে, হ্যাঁ পর্যায়ক্রমে দেখো সব কয়টা এভাবে সাজানো আছে, তো এইটাই মূলত অনুক্রম বা শ্রেণী সংযোগ। বুঝাইতে পারছি? আমি আরেকবার ক্লিয়ার করি, কোনো বর্তনীতে যদি রোধ বা তড়িৎ যন্ত্রগুলাকে এমনভাবে সাজানো হয় যেন প্রথমটার এক প্রান্তের সাথে দ্বিতীয়টার অন্য প্রান্ত,
দ্বিতীয়টার অপর প্রান্তের সাথে তৃতীয়টার এক প্রান্ত এমনভাবে যদি সাজানো হয় তাহলে এটা হচ্ছে শ্রেণী সংযোগ বা শ্রেণী বর্তনী। বুঝছো? আচ্ছা, তো শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আমরা তো এটা বুঝলামই যে এখানে এমিটার আছে যেটা মূলত তড়িৎ প্রবাহ তোমার নির্ণয় করার ক্ষেত্রে বা মাপার ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, এখন আমাদের এই যে শ্রেণী সংযোগটা এটার অনেক কিছু বেসিক জানতে হবে, কারণ আমাদের প্রশ্ন তো তোমার এই জায়গা থেকে আসবে যে বলবে যে তোমাদের একটা ঘর আছে, ঘরের মধ্যে শ্রেণী সংযোগ বেশি উপযুক্ত নাকি সমান্তরাল সংযোগ, কোন সংযোগটা উপযুক্ত বেশি, তখন তো তোমাকে বর্ণনা করতে হবে, তাই না? তার জন্য এখন দেখো, তো শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগ, এটা একটা সিরিজ সংযোগও বলা যায়। এই সংযোগের ক্ষেত্রে একই রকম তড়িৎ প্রবাহ দুইটা বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ধরো এখানে এমিটার মেশিন যেটার দ্বারা তড়িৎ প্রবাহ মাপা হয়, এখানে এই বাল্বের মধ্যে যদি 5 মিটার তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার, এই বাল্বের মধ্যে যদি 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, এই বাল্বের মধ্যে সেম 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহী হবে। তুমি এই মেশিন দিয়ে মাইপা দেখো, এখানে এই বাল্বের মধ্যে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ এখানেও 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহী হচ্ছে। এটা হচ্ছে শ্রেণী সংযোগের একটা বৈশিষ্ট্য। কিন্তু ভাইয়া দুইটা প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সেম থাকবে না। ধরো এই বাল্বের এই জায়গার বিভব পার্থক্য যত হবে এইটার বিভব পার্থক্য সেম হবে না, বা এইটার বিভব পার্থক্য যত হবে এই জায়গার বিভব পার্থক্য সেম হবে না। এই বেসিকগুলা মাথার মধ্যে গেঁথে রাখবে বা নোট করে ফেলো না। আমি আরেকবার একটু ক্লিয়ার করি, তোমার শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ভাইয়া দুইটা বাল্বের মধ্যে বা একাধিক বাল্বের মধ্যে একই থাকবে, বাট তাদের মধ্যে বিভব পার্থক্য ভিন্ন হবে, এইটা একটা। হ্যাঁ, তারপর একটি বাল্ব, এই বাল্বটা ভাইয়া যতটা উজ্জ্বলভাবে জ্বলবে এই বাল্বটা ততটা উজ্জ্বলভাবে জ্বলবে না। এটা শ্রেণী সংযোগের একটা দুর্বলতা, বুঝাইতে পারছি? হ্যাঁ, অর্থাৎ এই বাল্বটা থেকে এই বাল্বটা কম উজ্জ্বলভাবে জ্বলবে আর এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আবার ধরো কোনো একটা বাল্ব এখানে নষ্ট হয়ে গেল, হ্যাঁ মূলত ইলেকট্রনগুলো এভাবে আসে, তো এভাবে আসলো, ধরো এখানে ইলেকট্রনটা আসলো আর এই বাল্বটা কোনো কারণে হয়তো ধরো বিদ্যুতের যে প্রবাহটা এটা ধরো বেশি হয়ে গেল, তখন তোমার এই বাল্বটা ধরো নষ্ট হয়ে গেল, তখন তোমার এই বাল্বটাও আর ধরবে না, জ্বলবে না। বুঝছো? অর্থাৎ এইটাও শ্রেণী সংযোগের একটা সমস্যা। একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় অপর যন্ত্রটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে, মানে অপর যন্ত্রটা কাজ করবে না। হ্যাঁ, আচ্ছা, এই গেল তোমার শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগের মানে বেসিকগুলা, হ্যাঁ বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, এখন আমরা দেখব সমান্তরাল সংযোগেরটা পরে রাখতেছি। এই যে আচ্ছা, এখানে একটা বিভব পার্থক্য মাপার একটা মেশিন বসাচ্ছি, ভোল্টমিটার। ওকে, তারপর এখানে একটা মেশিন, এখানে একটা লাইট দিই, বাল্ব দিলাম, দেন এখানে একটা ভাল্ব দিলাম। ওকে, আর এখানে দেখো একটা ব্যাটারি দিতেছি, ব্যাটারি, আর এটা হচ্ছে তোমার সুইচ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সুইচ, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস, এটা হচ্ছে প্লাস। এটা ভোল্টমিটারের মাইনাস, এটা হচ্ছে প্লাস। আচ্ছা দেখো, তো আমার এই এমিটারের মতো তোমার এই যে ভোল্টমিটার এটা লাগানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার ভাইয়া এমিটারের ক্ষেত্রে প্লাস প্রান্তটা ব্যাটারি প্লাস প্রান্তের সাথে লাগানো হয়েছে আর মাইনাসটা মাইনাসের সাথে লাগানো হয়েছে। এটা ভোল্টমিটারটা প্লাস প্রান্তের সাথে, এই যে ব্যাটারি প্লাস প্রান্তের সাথে লাগানো হয়েছে আর মাইনাস প্রান্তের সাথে ব্যাটারি মাইনাস প্রান্তটা লাগানো হয়েছে। হ্যাঁ, এখন ধরো তুমি এটার ক্ষেত্রে আমি তোমাদের বোঝাই, এই যে এমিটারটা তোমার এখানে লাগানো হয়েছে, এমিটারটা এখানেও, তখন এই যে ব্যাটারির প্লাস প্রান্ত না, তখন এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হইতো। বুঝছো? যেই দিকেই লাগাও প্লাস মাইনাসটা যেন একটু ঠিক থাকে, ব্যাটারির প্লাসের সাথে যেন মেশিনের প্লাসটা, এমিটারের প্লাসটা ঠিক থাকে, বা ভোল্টমিটারের প্লাসটা যেন ঠিক থাকে। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এইটা তো তোমার সমান্তরাল সংযোগ হইল। হ্যাঁ, সমান্তরাল সংযোগটা কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। দেখো, কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ, এই যে দুই বা ততোধিক রোধ তড়িৎ উপকরণ, হ্যাঁ তড়িৎ উপকরণ বা যন্ত্র এমনভাবে সংযুক্ত করা হয় যার
সব কয়টির এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে। দেখো এই যে এই মেশিনটা, এই যে এই মেশিনটা, এই মেশিনটা বা তোমার তড়িৎ উপকরণটা, এই যে এইটার সাধারণ প্রান্তটা কিন্তু এইটা, দেন অন্যদিকে এইটার সাধারণ প্রান্তটা হচ্ছে এইটা। তো সব কয়টির এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, হ্যাঁ সব কয়টার এই যে এই পাঁচটার সবগুলা কিন্তু এই সাধারণ বিন্দুতে, আর এই পাঁচটা সবগুলা কিন্তু এই সাধারণ বিন্দুতে সংযুক্ত আছে, তাই এটা হচ্ছে ভাইয়া সমান্তরাল সংযোগ। আরেকটু ক্লিয়ার করি, কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত করা হয় যার সব কয়টি এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তবে সেই সংযোগটাই হচ্ছে ভাইয়া সমান্তরাল সংযোগ। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে এইটাতে একটা সমান্তরাল সংযোগ, এখন আমরা এর বেসিকগুলা কিছু জানবো। দেখো, তো আমরা দেখছিলাম যে শ্রেণী সংযোগ বা সিরিজ সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই থাকে, বাট তোমার সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহ এক থাকবে না। তড়িৎ প্রবাহ এক থাকবে না। যেমন এইটার যে তড়িৎ প্রবাহটা হবে, এইটার যে তড়িৎ প্রবাহটা হবে, হ্যাঁ এইটার কিন্তু সেম হবে না, মানে ভিন্ন ভিন্ন হবে। তড়িৎ প্রবাহগুলা ভিন্ন ভিন্ন হবে এবং তড়িৎগুলা মানে বিদ্যুৎগুলা, ইলেকট্রনগুলা এক এক পথে কিন্তু যাবে। ধরো এখান থেকে এই ইলেকট্রনগুলা বা বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে, তখন এখানে একটা পথে গেল, এখানে আরেকটা পথে গেল, এখানে আরেকটা পথে গেল, মানে ভিন্ন ভিন্ন পথে গেল। বাট তোমার এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে কিন্তু এক পথে গেছে। বুঝাইতে পারছি? এবং তড়িৎ প্রবাহগুলা ভিন্ন ভিন্ন পথে গেলেও এর বিভব পার্থক্যগুলা, মানে তড়িৎ প্রবাহগুলা ভিন্ন ভিন্ন পথে যাওয়াতে এর তড়িৎ প্রবাহের যে মাত্রাটা এটা কিন্তু সেম থাকবে না, বাট বিভব পার্থক্যগুলা কিন্তু সেম থাকবে। মানে এই বিন্দুর যে বিভব পার্থক্য, এই বিন্দুর বিভব পার্থক্য সেম, এইটার বিভব পার্থক্য, এইটার বিভব পার্থক্য সেম হবে, মানে বিভব পার্থক্য সমান হবে। তো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, বাট শ্রেণী সংযোগের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো সেম থাকে না। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর তোমার শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখলাম একটা বাল্ব নষ্ট হইলে এই বাল্বটা জ্বলে না, বাট সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ধরো এই বাল্বটা নষ্ট হয়ে গেল, বাট বাকি যে যন্ত্রগুলা বা বাকি যে বাল্বগুলো ওইগুলা কিন্তু সচল থাকবে। কেন সচল থাকবে? কারণ তড়িৎ প্রবাহ তো ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে, তো এই পথটা নষ্ট হইলেও প্রবলেম নেই, বাকি পথগুলো ঠিকই সচল থাকে। বুঝছো? এটা একটা সুবিধা। এছাড়া প্রতিটি ভাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো যাবে। ধরো এই যে এই ভাল্বটার এখানে যদি ভাইয়া একটা সুইচ দেই, এখানে যদি একটা সুইচ দেই, এখানে এই মেশিনটার আগে যদি একটা সুইচ দেই, সেই ক্ষেত্রে এই সুইচ দ্বারা কিন্তু প্রত্যেকটা ভাল্ব বা প্রত্যেকটা মেশিনকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে, যেটা এই যে শ্রেণী সংযোগ এইটার ক্ষেত্রে কিন্তু করা গেছিল না। বুঝছো? তো এইটা একটা সুবিধা, প্রত্যেকটা বাল্বই পৃথক। ধরো আমার এই বাল্বটা জ্বালানো দরকার, এইটা জ্বালানো দরকার নাই, তো এইটার সুইচ অফ করে দিলাম, এটা জ্বললো না, বাট এইটা জ্বললো, বাট এই মেশিনটা চালু থাকলো, বা মনে হইলো দরকার নেই তো এটা বন্ধ করে দিলাম। তো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে এইটা একটা সুবিধা। হ্যাঁ, এছাড়া দেখো, তো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তো দেখা গেছে কি এই ভাল্বটা উজ্জ্বলভাবে জ্বলছে, বাট এইটা জ্বলছে না, বাট সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সবগুলা ভাল্ব একই সমান, একই উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝছ? সবগুলা ভাল্ব একই উজ্জ্বলভাবে জ্বলবে। এখন তোমরা ক্লিয়ার হইছ? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি কোন বর্তনীতে দুটি বাল্ব সংযুক্ত করা হলে কোন বাল্বগুলো সমান উজ্জ্বলভাবে জ্বলবে, তো তোমরা কিন্তু সহজেই উত্তর দিতে পারবে যে সমান্তরাল সংযোগে যদি দুটি বাল্ব সেট করা হয় তাহলে দুটি বাল্বই সমান উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ কেন? কারণ এতক্ষণ আমি কিন্তু তোমাদের ব্যাখ্যা দিচ্ছি, এটার কম্পেয়ার করছি কেন সমান উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝতে পারছি? এছাড়া তোমার বাসা বাড়ির ক্ষেত্রে তোমার অবশ্যই সমান্তরাল সংযোগ ইউজ করা হয়, ব্যবহার করা হয় বাসা বাড়ির ক্ষেত্রে। এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ আসে। ওকে, এছাড়া আমি তো তোমাদের MCQ CQ এগুলো সলভ করাবই, তো ওই সময় আরও বিস্তারিত জানতে পারবা, আরও বেসিক অনেক 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 স্ট্রং হবে। বুঝছো? তো আপাতত যেগুলো পড়াইতেছি ওইগুলো পড়ো এবং বইটা ভালোভাবে ভাইয়া শেষ করো, রিডিংটা ভালোভাবে পড়ো। দেন আমি তো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, দেন আমাদের এখানে PDF আছে, PDFও তোমরা পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, দেন আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এখন দেখো, এখন আমরা তড়িৎ প্রবাহ কোন যন্ত্রটার সাহায্যে তোমার মাপা হয়? এমিটার। আর বিভব পার্থক্য কোনটার মাধ্যমে নির্ণয় করা হয়? ভোল্টমিটার। এখন এই দুইটা যন্ত্র সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে এমিটার, এই যে দেখো এমিটারটা দেখছো,
আমি যদি একটু ছোট করে দেই তাহলে অনেকটা এরকম হবে। এই যে ফুল মেশিনটা দেখছো, এমিটার, এটা হচ্ছে, এই যন্ত্রটা হচ্ছে এমিটার। হ্যাঁ, তো এমিটার একটা বৈদ্যুতিক যন্ত্র, নিঃসন্দেহে একটা বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা যায়। আমরা জানি তড়িৎ প্রবাহের একক কি ভাইয়া? অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার এককে সরাসরি এই যন্ত্রটার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এমিটার তোমার বর্তনীর যে শ্রেণী সংযোগে সংযুক্ত করা হয় এমিটারটা, ক্লিয়ার? এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে এমিটার, এটার মধ্যে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। হ্যাঁ, গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যেটার সাহায্যে তড়িৎ প্রবাহের বিক্ষেপটা নির্ণয় করা হয়। হ্যাঁ, এখন এই গ্যালভানোমিটারটা আমরা একটু দেখব। দেখো, এই গ্যালভানোমিটারের বিক্ষেপ নির্ণয়ের জন্য এখানে দেখো এই যে একটা কাঁটা আছে। হ্যাঁ, এই কাঁটার সাহায্যে, আর এইগুলা এখানে এম্পিয়ার, মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, এইভাবে এই যে দাগ কাটা থাকে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে তোমার কাঁটাটা, এভাবে মূলত নির্ণয় করে এম্পিয়ারটাকে। আর এমিটারের ক্ষেত্রে তোমার দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। আর ধনাত্মক প্রান্তটা থাকে লাল আর ঋণাত্মক প্রান্তটা থাকে ভাইয়া কালো। এগুলো বেসিক, এগুলো তোমরা একটু পড়ে নিবা, পড়লে বই থেকে পাবা। আর অনেক সময় এমিটারের গঠন ব্যাখ্যা করতে বলে, হ্যাঁ, তখন তোমাদের এটা কাজে লাগবে কিন্তু। আর এমসিকিউর মধ্যে তো অনেক অনেক কাজে লাগবে। এটা হচ্ছে তোমার ভাইয়া ভোল্টমিটার। হ্যাঁ, অনেকটা এমিটারের মতোই। তো যেই যন্ত্রের সাহায্যে তোমার মূলত বিভব পার্থক্য নির্ণয় করা হয় ওইটাই হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটারও সেম, একটা গ্যালভানোমিটার থাকে এবং বিক্ষেপ নির্ণয় করার জন্য এই যে এখানে বিভিন্ন দাগ কাটা থাকে। তারপর এমিটারের মতো তোমার ভোল্টমিটারও ভাইয়া তোমার থাকে, এই যে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত থাকে। ধনাত্মক প্রান্তটা লাল, ঋণাত্মক প্রান্তটা কালো। হ্যাঁ, এই বেসিকগুলো জানবা আর রিডিংটা পড়বা আর একটু। আচ্ছা ভাইয়া, দেখো, এখন আমরা জানবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, টপিকস, সেটা হচ্ছে তোমার ফিউজ। ফিউজ জিনিসটা কি? তো ফিউজ বিষয়টা কি? ফিউজ মূলত হচ্ছে টিন ও সংকর ধাতুর তৈরি একটা সরু তার। আর এই তারটা মূলত চীনামাটির একটা কাঠামোর উপর, এই যে চীনামাটির এই কাঠামোটা হচ্ছে চীনামাটির, এই চীনামাটির উপর মূলত এই ফিউজটা থাকে আর কি। আর এই যে ফিউজ যে তারটা, এই যে দেখো তারটা সরু একটা তার। হ্যাঁ, এই যে সরু একটা তার, এই যে সরু একটা তার, এটার গলনাঙ্ক অনেক কম। আর এই যে তারটা, এর মধ্যে দিয়ে যদি নির্দিষ্ট একটা তাপমাত্রার বেশি পরিমাণ যদি কারেন্ট যায় বা তড়িৎ প্রবাহ হয়, তখন ফিউজটা, এই যে তারটা গলে যায়, কারণ নির্দিষ্ট একটা গলনাঙ্ক সেট করা আছে। ধরো এই ফিউজটা হচ্ছে 5 এম্পিয়ারের। ফিউজ কিন্তু অনেক রকমের হয়, 5 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 60 এম্পিয়ার, অনেক এম্পিয়ারের হয়। তো ধরো এই ফিউজটা হচ্ছে ভাইয়া 5 এম্পিয়ারের। এখন 5 এম্পিয়ারের বেশি যদি কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন তারের তো একটা নির্দিষ্ট লিমিট আছে। এই ফিউজটা 5 এম্পিয়ারের বেশি যদি বিদ্যুৎ প্রবাহ হয়, তখন তারটা অটোমেটিকলি তারটা গলে যাবে। হ্যাঁ, ধরো এখানে তার, এখানে ফিউজটা সেট করা হয়েছে, এখন 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহ হইল, তখন ফিউজটা, এই যে তারটা, এই তারের মধ্যে, এই দুই তারের মধ্যে তো সংযুক্ত থাকে, এই তারটা তখন গলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, আর ওই পাশে যে উপকরণ বা যন্ত্রগুলা থাকে, যেমন টিভি থাকতে পারে, লাইট থাকতে পারে, হ্যাঁ, এরকম যন্ত্রগুলা কিন্তু বেঁচে যায় ফিউজের কারণে, বুঝছো? বা বড় বড় বাড়িতে দুর্ঘটনা কিন্তু ঘটে না এই ফিউজের কারণে, বুঝছো? তো আরও তথ্যগুলো আমরা জানি যে বাতি, পাখা, টিভি, এইগুলার ক্ষেত্রে মূলত 5 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। আর আমরা যে বাড়িতে দেখি না যে ইলেকট্রিক্যাল কেটলি, তারপর আছে ইস্ত্রি, এইগুলোর ক্ষেত্রে 15 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। এছাড়া বাড়ির মেইন ফিউজগুলা 30 এম্পিয়ার বা 60 এম্পিয়ারের ব্যবহার করা হয়, বুঝছো? আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করি। ধরো তোমার টিভির, আর টিভির জন্য 5 এম্পিয়ার ফিউজ দরকার। টিভির জন্য 5 এম্পিয়ার ফিউজ দরকার। এখন তুমি কিভাবে বাঁচায়, আমি এটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এটা ধরো টিভিটা, আর এখানে ধরো এটা তার, আর এখানে ধরো এই ফিউজটা লাগানো হয়েছে। হ্যাঁ, ধরো এটা ফিউজ, এখানে ফিউজটা লাগানো হয়েছে, আর এখানে এই তার। এখন এই তারের মধ্যে ধরো তোমার 10 এম্পিয়ার, হঠাৎ করে অনেক সময় ভোল্টেজ বেড়ে যায় না? হ্যাঁ, তো ধরো 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হইল। হ্যাঁ, তখন এই ফিউজটা তো তোমার টিভিটার আগে লাগানো থাকে, তখন এই যে ইলেকট্রনগুলা বা তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহটা তো এই ফিউজটা হয়ে যাবে। বাট এই যে 10 এম্পিয়ার ফিউজ, বাট এটা তো তোমার 5 এম্পিয়ার। এই ফিউজটা হচ্ছে 5 এম্পিয়ার, আর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কত? 10 এম্পিয়ারের।
তখন স্বাভাবিকভাবে এই ফিউজটার মানে এটা সহ্য করতে পারবে না, হ্যাঁ এটা গলে যাবে, ফিউজটা গলে যাবে। আর দেন এই যে টিভিটাকে কি করবে, রক্ষা করবে এই ফিউজটা, বুঝছো, এই যন্ত্রটা নষ্ট হবে না। বাট এখন কথা হচ্ছে আমি এই টিভির তো তোমার টিভিটা চলতে গেলে 5 এম্পিয়ার লাগে, 5 এম্পিয়ার বিদ্যুৎ লাগে। বাট আমি যদি এখানে ফিউজ লাগাই, ধরো ফিউজ লাগাইলাম, এখানে ফিউজটা হইলো ধরো 10 এম্পিয়ারের, হ্যাঁ আমি লাগাই দিলাম 10 এম্পিয়ার 10 এম্পিয়ারের একটা ফিউজ লাগাই দিলাম। এখন ধরো এইটার মধ্যে দিয়ে তোমার ধরো 8 এম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহ হইতেছে, তখন ফিউজটা তো 10 এম্পিয়ারের, তো 8 এম্পিয়ার তো সহ্য করতে পারবে, এই ফিউজটা কিন্তু 8 এম্পিয়ার সহ্য করতে পারবে, কারণ ফিউজটা হচ্ছে 10 এম্পিয়ারের। তো 8 এম্পিয়ারের বিদ্যুৎ এখান দিয়ে গেল, এই যে টিভির মধ্যে যখন যাবে টিভিটা ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে। কেন? কারণ টিভি তো তোমার 5 এম্পিয়ারে চলে, বাট 10 এম্পিয়ার 8 এম্পিয়ারের যদি কারেন্টে যায় তো টিভি তো নষ্ট হওয়ারই কথা। বাট ফিউজটা যদি আমি ঠিকভাবে লাগাইতাম তো এই টিভিটার মধ্যে কিন্তু যাইতো না, বাট যা হওয়ার ফিউজটার মধ্যে হইতো। তো ফিউজ একটা কত, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, তো কত বড় একটা মেশিনকে বা কত দামের একটা টিভিকে বাঁচাইতেছে এই ফিউজটা, দেখছো, সামান্য একটা জিনিস, বাট কত কিছু রক্ষা করতেছে। এছাড়া বাড়ির অনেক সময় মেইন সুইচে আগুন লেগে যায়, বাট ফিউজ কিন্তু ওইটা রক্ষা করে, বা কোনো যন্ত্র নষ্ট হওয়ার থেকে ফিউজটা রক্ষা করে, বুঝাইতে পারছি? তো ফিউজ অবশ্যই যেটা লাগবে, যেটা প্রয়োজন, যতটুকু দরকার অতটুকু লাগাতে হবে, কোনোভাবে কম লাগাইলেও হবে না, আবার বেশি লাগাইলে হবে না। হ্যাঁ এখন দেখো আমি ফিউজ ধরো এখানে আমি 5 এম্পিয়ার, হ্যাঁ আমি 4 এম্পিয়ার ধরি, জাস্ট এক্সাম্পল, 4 এম্পিয়ার। এখন আমার টিভিটা চলতে 5 এম্পিয়ার লাগবে, এখন ধরো কারেন্টও 5 এম্পিয়ারই গেল, তখন ফিউজটা 4 এম্পিয়ারের, তো ফিউজটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ তার ক্ষমতা নেই 5 এম্পিয়ার কারেন্টের মধ্যে দিয়ে যাওয়ার। সো অবশ্যই আমাদের কম লাগাইলেও হবে না ভাইয়া, আবার বেশি লাগাইলেও হবে না, বুঝছো? আমাদের ঠিকভাবে কোন যন্ত্রের মধ্যে কতটুকু ফিউজ লাগাতে হবে, কি পরিমাণ, হ্যাঁ তা অবশ্যই আমাদের হিসাব করে রাখতে হবে। ওকে, তো ফিউজ অনেক ইম্পর্টেন্ট। এছাড়া তোমার পাঠ 12 আছে বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা, এটা তোমরা পড়ে নিলে পেরে যাবা। সো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং তোমাদের অনেক কিছুতে বেসিকে প্রবলেম থাকার কথা, বাট এখন আর কোনো প্রকার প্রবলেম থাকবে না এই ফুল ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে থাকো। অ্যান্ড তোমাদের প্রাইভেট গ্রুপে আমি এই যে পিডিএফটা দিয়ে দিব। সো আমি তোমাদের যেই পার্টটা বুঝাইছি না, ওই পার্টটা প্রথম আমার কাছ থেকে তো বেসিকটা ক্লিয়ার হইছো, দেন পরে তোমরা কি করবা, তোমরা এই কি বলে বইয়ের যে ওই টপিক্সটা, ওই নির্দিষ্ট টপিক্সটা ভাইয়া তোমরা ভালোভাবে পড়বা, দেন আবার পরের টপিক্সটাতে আমার থেকে বুঝে নেওয়া, দেন আবার ওই বইটা পড়বা। এভাবে কিন্তু ফুল টপিক্সটা তুমি মানে কমপ্লিট বা কভার করে ফেলতে পারবা। তারপর তুমি যদি আরেকটু ভালো করতে চাও, সেই ক্ষেত্রে ভাইয়া তোমাকে অবশ্যই কি করতে হবে, ওই যে গাইডের বা বইয়ের কিছু প্রশ্ন আছে না, ওই প্রশ্নগুলো সলভ করতে হবে। এছাড়া আমি তো তোমার প্রশ্ন সলভের বিভিন্ন বোর্ড কোশ্চেন, তাছাড়া বিভিন্ন স্কুলের প্রশ্ন, ওইগুলো তো আমি তোমাদের সলভ করাবোই, অ্যান্ড এমসিকিউ পর্যন্ত সলভ করাবো। সো এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ওকে, তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা আসতেছে, তো তোমরা যদি প্লাস পেতে যাও, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ক্লাস প্লাস সৃজনশীলে এমসিকিউ সলভ করলে এনাফ। বাট তোমরা যদি একটা জেলার মধ্যে ফার্স্ট হতে চাও, সেকেন্ড হতে চাও, বা বৃত্তি পেতে চাও, ট্যালেন্টফুল বৃত্তি যেটা, তো ওই রকম বৃত্তি পাওয়ার জন্য বা র্যাঙ্ক করার জন্য তোমাকে কি করতে হবে, আমার যে এমসিকিউ সিকিউ এগুলো তো আমি সলভ করাবো এই ভিডিওতে, বাট তোমাকে এক্সট্রা তোমার গাইডের যে প্রশ্নগুলো আছে তোমাকে নিজে নিজে সলভ করতে হবে ভাইয়া, বুঝছো? কারণ আমি তোমাকে সলভ করাই দিলাম, এখানে তো তোমার আর কৃতিত্ব থাকে না, তোমার তো আর ক্রেডিট থাকে না, তো বা ওই রকম প্র্যাকটিস তোমার হয় নাই, বাট তোমাকে আরও প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমার গাইড বা তোমার যে সাজেশন আছে ওইটা প্র্যাকটিস নিজ থেকে করতে হবে, কারো হেল্প ছাড়া, বুঝাইতে পারছি? দেন তুমি যখন ওইগুলো করবা, ওই পর্যায়ে যাবা, দেন তুমি ওই পর্যায়েই তুমি স্ট্যান্ড করবা, বুঝছো? ওই পর্যায়ে ওই রকমভাবে নাম্বার পাবা, আমি বুঝাতে পারছি? তো এই টিপসটা অবশ্যই ফলো করবা যারা ভালো কিছু করতে চাও, একেবারে টপ লেভেলের কিছু করতে চাও, বুঝাইতে পারছি? আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এবং তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে দিব। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালোভাবে ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো, টেক কেয়ার, থ্যাংক ইউ।